প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যুক্তিবিজ্ঞানের ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাই। আজকের পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা, অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা বচন চ্যাপ্টারই অন্তর্গত। বচন চ্যাপ্টার যে বচন অধ্যায়টা সেই অধ্যায়েরই অন্তর্গত। তো এই অধ্যায়ের এটাই হচ্ছে শেষ বিষয়। তাহলে যদি আমাদের পদের ব্যাপ্যতা আলোচনা সম্পূর্ণ হয়, তাহলে আমাদের যে অধ্যায়টা আমরা করছিলাম যে বচন, এই অধ্যায়টা আমাদের শেষ হবে। কোনো কোনো বইয়ে যদিও পৃথকভাবে পদের ব্যাপ্যতাকে তুলে ধরা হয়। তো যাই হোক, আমরা আজকে শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে পদের ব্যাপ্যতা, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ টার্ম। আমি পূর্বে বলেছি যে ইংরেজি প্রতিশব্দগুলোকে বারবার আমরা খেয়ালে রাখবো, কারণ এটা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, যেটার প্রতিটা শব্দই ইংরেজি থেকে আসছে। বাংলা তার অনেকগুলো শব্দ হতে পারে, কিন্তু ইংরেজি হিসাবে আমরা একটাই শব্দ পেয়ে থাকবো। তাহলে ডিস্ট্রিবিউশন অফ টার্ম, পদের ব্যাপ্যতা। তাহলে পদের ব্যাপ্যতা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে পদ কি। ব্যাকরণগত দিক থেকে বলা হয় বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে আমরা ব্যাকরণ পড়ছি না, আমরা যুক্তিবিদ্যা পড়ছি। যুক্তিবিদ্যায় পদ কি না, বলছে পদ হচ্ছে বচনের অপরিহার্য অংশ। খুব সিম্পল, খুব সহজভাবে জিনিসটাকে বুঝবো। পদ কি না, পদ হচ্ছে বচনের অপরিহার্য অংশ। বচনের চারটে অংশ পেয়েছিলাম: পরিমাণ বা মানক, উদ্দেশ্য, গুণ বা সংযোজক এবং বিধেয়। তাহলে এখানে আমরা দেখলাম উদ্দেশ্য আর যে বিধেয়, এই যে দুটো পদ, অর্থাৎ এই দুটোকে পদ বলা হয়। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় পদ, এরা হচ্ছে বচনের একটা অংশ, যা সেই হিসাবে আমরা বলতে পারি যে পদ হচ্ছে বচনের অপরিহার্য অংশ। তাহলে পদের ইংরেজি শব্দ কি না, পদের ইংরেজি শব্দ হচ্ছে টার্ম। আর এই টার্ম কথাটা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসছে। ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা কিনারা, এজ, প্রান্ত বা কিনারা। তাহলে টার্মিনাস শব্দ থেকে যে টার্ম কথাটা এসছে, তাহলে টার্মিনাস শব্দের অর্থ যদি প্রান্ত বা কিনারা হয়, তাহলে টার্ম শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা কিনারা। তাহলে আক্ষরিক দিক থেকে পদ হচ্ছে তাই যা বচনের প্রান্ত বা কিনারাতে বসে। দেখো, উদ্দেশ্য এবং বিধেয় এই দুটো পদ বচনের দুই প্রান্তে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি নিই, সকল মানুষ হয় মরণশীল, বা মানুষ হয় মরণশীল, বা রাম হয় সুখী। এই যে প্রত্যেকটা বচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য এবং বিধেয় দুটো প্রান্তে বসেছে। যেহেতু প্রান্তে বসে তাই একে টার্ম বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম আক্ষরিক দিক থেকে পদ হচ্ছে বচনের প্রান্ত বা কিনারাতে বসে, যেটা সেটা। তাহলে এই পদের দুটো অর্থ, প্রত্যেকটা পদের দু রকমের অর্থ হয়। পদের দুটো অর্থ কি কি? একটা হচ্ছে ব্যক্তার্থ, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিনোটেশন, আর একটা হচ্ছে লক্ষণার্থ, যেটাকে ইংরেজিতে বলা হয় কনোটেশন। এই দুটো অর্থ কি কি না, ব্যক্তার্থ জিনিসটা কি না, বলছে ব্যক্তার্থ হচ্ছে পদের পরিমাণ বা সংখ্যা। ব্যক্তার্থ হচ্ছে পদের পরিমাণ বা সংখ্যা। একটা পদ যত সংখ্যক ব্যক্তি, বস্তু বা পদার্থ সম্পর্কে প্রযোজ্য হয়, সেই সংখ্যাটাই হচ্ছে ওই পদের ব্যক্তার্থ বা পরিমাণ। কোনো একটি পদ যত সংখ্যক ব্যক্তি, বস্তু বা পদার্থ সম্পর্কে প্রযোজ্য হয়, ওই সংখ্যাটা হবে ওই পদের পরিমাণ। তাহলে এই যে ব্যক্তার্থ, এই ব্যক্তার্থের আবার ইংরেজি শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি দাঁড়াবে না, ব্যক্তার্থ শব্দটাকে যদি আমরা ইংরেজিটা দেখি, তাহলে সেই ইংরেজিটা হচ্ছে বলা হচ্ছে ডিনোটেশন। তাহলে ডিনোটেশন, এই যে শব্দটা, এই দুটো শব্দ থেকে এসছে ডিনোটেশন শব্দটা। একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে নোটো। ডি কথার অর্থ হচ্ছে ডাউন, আর নোটো শব্দের অর্থ হচ্ছে টু মার্ক। তাহলে ডিনোটেশন কথাটার পুরো অর্থ কি দাঁড়ালো না, পুরো অর্থ দাঁড়াচ্ছে টু মার্ক ডাউন, অর্থাৎ সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা। ক্লিয়ার হলো? সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা। অন্যদিকে লক্ষণার্থ যে শব্দটা, যেটাকে আমরা ইংরেজিতে কনোটেশন বলছিলাম, লক্ষণার্থ কি না, ব্যক্তার্থ তো পদের গুণ বা পদের পরিমাণ, আর লক্ষণার্থ হচ্ছে পদের গুণ বা ধর্ম। লক্ষণার্থ হলো পদের গুণ বা ধর্ম, যার কাজ হচ্ছে একটি পদকে অন্য পদ থেকে পৃথক করা। এটাই হচ্ছে পদের গুণ বা ধর্ম, যেটাকে ইংরেজিতে বলা হয় কনোটেশন। এই কনোটেশন কথাটাও আবার দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে কন আর একটা হচ্ছে নোটো। দেখো, কন এবং নোটো এই যে দুটো শব্দ, কন শব্দের অর্থ হচ্ছে উইথ, এবং নোটো শব্দের অর্থ হচ্ছে, আমরা আগেই বলেছি, টু মার্ক।
তাহলে নোটো শব্দের অর্থ হচ্ছে টু মার্ক, আর কন শব্দের অর্থ হচ্ছে উইথ। তাহলে কনোটেশন কথাটার মানে হচ্ছে টু মার্ক উইথ, অর্থাৎ সংখ্যার সাথে গুণের নির্দেশ। টু মার্ক উইথ সংখ্যার নির্দেশ শুধু নয়, তার সাথে সাথে কিসের নির্দেশ? গুণের নির্দেশ। তাহলে আমরা পদে দুটো অর্থ পেলাম, একটা ব্যক্তার্থ, একটা লক্ষণার্থ। ব্যক্তার্থ কি বলেছি? পরিমাণ। লক্ষণার্থ কি? গুণ। তাহলে এই যে গুণ আর পরিমাণ দুটো কি করে বুঝে নেবো, একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো, আমি যখন একটা বচন নিলাম, সকল মানুষই মরণশীল। সকল মানুষই মরণশীল, এই যে বচনটা, এই বচনটা দেখো উদ্দেশ্য পদ কে? মানুষ। তাহলে এটা একটা পদ, তো মানুষ তো একটা পদ। তাহলে এই মানুষ পদের কটা অর্থ হবে? প্রত্যেক পদে যদি দুটো অর্থ হয়, এরও দুটো অর্থ রয়েছে। এই দুটো অর্থ কি কি? একটা হচ্ছে ব্যক্তার্থ আর একটা হচ্ছে লক্ষণার্থ। মানুষ পদের ব্যক্তার্থ কি? হ্যাঁ, মানুষ পদের পরিমাণ। দেখো আমি বাক্যে কি বলেছি? সকল মানুষই মরণশীল। তাহলে এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ রয়েছে, সেই টোটাল সংখ্যাটা হবে এই বচনে যে মানুষ পদটা, তার ব্যক্তার্থ বা পরিমাণ। আবার বলছি, ব্যক্তার্থ কথার মানে হচ্ছে পদের পরিমাণ, অর্থাৎ একটা পদ কতগুলো সম্পর্কে প্রযোজ্য হয়েছে। যখন আমি বলছি সকল মানুষই মরণশীল, তখন আমার মানুষ পদটা প্রযোজ্য হচ্ছে পৃথিবীতে যত মানুষ রয়েছে সেই সমস্ত মানুষের। তাহলে পৃথিবীতে মানুষের যে সংখ্যা, সেটাই হবে মানুষ পদের এইখানে পরিমাণ। অন্যদিকে মানুষ পদের লক্ষণার্থ কি? গুণ বা ধর্ম কি? দেখো, আমরা জানি মানুষের দুটো বৃত্তি বা দুটো ধর্ম, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। দুটো বৃত্তি। তাহলে এই দুটো বৃত্তির, একটা জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি। তাহলে যে বৃত্তির জন্য মানুষ অন্যান্য জীবেদের থেকে পৃথক, সেটাই হবে মানুষ পদের লক্ষণ বা ধর্ম বা গুণ। তাহলে মানুষের মধ্যে জীববৃত্তি রয়েছে, পশুদের মধ্যেও জীববৃত্তি রয়েছে, কিন্তু মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি রয়েছে, যেটা অন্য কোনো জীবের মধ্যে নেই। আর এই বুদ্ধিবৃত্তিটাই মানুষকে অন্যান্য সমস্ত জীবজন্তু থেকে কি করে? পৃথক করে। তাহলে মানুষ পদের লক্ষণার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি, আর ব্যক্তার্থ হচ্ছে মানুষ পদের সংখ্যা বা পরিমাণ। তাহলে পদের ব্যাপ্যতা পড়তে গিয়ে আমরা ব্যাপ্যতা বিষয়টাতে এখনো আসিনি। আমরা কি পড়লাম? ব্যাপ্যতা আলোচনা পূর্বে পদ সম্পর্কে জেনে নিলাম। পদ কি? পদের কটা অর্থ। এরপরে আমরা পদের ব্যাপ্যতার সংজ্ঞায় আসছি। পদের ব্যাপ্যতার সংজ্ঞা, ডেফিনেশনস অফ ডিস্ট্রিবিউশন অফ টার্ম। পরীক্ষার সময় যদি আসে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, তাহলে তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, কোনো একটি পদের সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করার নামই হলো ব্যাপ্যতা। কোনো একটি পদের সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করার নামই হলো ব্যাপ্যতা। দেখো, এই সংজ্ঞাটা যদি আমি প্রথমেই তোমাদের বলতাম যে পদের ব্যাপ্যতা আলোচনা করছি, সেই পদের ব্যাপ্যতার সংজ্ঞায় প্রথমেই যদি আমি তোমাদের যা বলতাম যে পদের ব্যাপ্যতা হচ্ছে কোনো একটি পদের সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করার নাম, সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন করতে যে স্যার ব্যক্তার্থটা কি? তখন আমাকে আবার পদের অর্থ এইসব আলোচনা করে আসতে হতো, যার জন্য আমরা প্রথমেই পদ কি, পদের অর্থ কি আলোচনা করার পর এই বিষয়ে ঢুকছি। কি না, পদের ব্যাপ্যতা কি? পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় না, বলছে কোনো একটি পদের সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করার নামই হলো ব্যাপ্যতা। অর্থাৎ একটি পদের সমগ্র ব্যক্তার্থ যদি গ্রহণ করা হয়, তাহলে সেই পদটি হবে ব্যাপ্য। আর কোনো একটি পদের আংশিক ব্যক্তার্থ গ্রহণ করার নাম হলো অব্যাপ্যতা। সেটাকে বলা হয় অব্যাপ্যতা, যেটা হচ্ছে আংশিক ব্যক্তার্থ। ব্যাপ্যতা মানে হচ্ছে সমগ্র ব্যক্তার্থ। তাহলে কোনো একটা পদের সমগ্র ব্যক্তার্থ যদি নেওয়া হয়, তাহলে সেই পদটি হবে ব্যাপ্য। আর কোনো একটা পদের আংশিক যদি ব্যক্তার্থ নেওয়া হয়, তাহলে সেই পদটি হবে অব্যাপ্য। তাহলে ব্যাপ্যতা কাকে বলে, অব্যাপ্যতা কাকে বলে, দুটোরই সংজ্ঞা আমরা দিয়ে দিলাম। পদের ব্যাপ্যতার সংজ্ঞায় তোমাকে বলতে হবে যে কোনো একটি পদের সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করার নামই হলো ব্যাপ্যতা। অর্থাৎ একটি পদ ব্যাপ্য হবে যদি সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করা হয়। অন্যদিকে কোনো একটি পদের আংশিক ব্যক্তার্থ গ্রহণ করার নাম হলো অব্যাপ্যতা। অর্থাৎ একটি পদ অব্যাপ্য হবে যদি সেই পদের আংশিক ব্যক্তার্থ গ্রহণ করা হয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি না, পদের ব্যাপ্যতা। আমরা পদের ব্যাপ্যতা পড়তে গিয়ে পদ কি পড়েছি, পদের কটা অর্থ জেনেছি, এবং পদের ব্যাপ্যতা কাকে বলে সেটাও এখানে জানলাম। এরপর যেটা, সেটা আমাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, যেটা এই চ্যাপ্টারের মূল কেন্দ্রীয় বিষয়, যেটাতে আমরা আসতে চাইছি, সেটা কি। দেখো, এর আগে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে বচন ইত্যাদি শিখেছিলাম। মূল লক্ষ্য কী ছিল না, বাক্যকে বচনে রূপান্তর। আর এখন আমরা যেটা পড়ছি পদের ব্যাপ্যতা, যে পদের ব্যাপ্যতা, এটা পড়ে আমরা কি করতে চাইছি না, কোনো একটা বচনের কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য সেটা বের করার জন্য।
তাহলে পদের ব্যাপ্যতা আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই পদের ব্যাপ্যতার সংজ্ঞা দিয়ে দিলাম। এরপর যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি না নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা। আবার বলছি, আমাদের পদের ব্যাপ্যতা সংজ্ঞা ব্যাপ্যতা কাকে বলে এটা আমরা জেনেছি। এরপরে আমরা জেনে নেব যে নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, অর্থাৎ নিরপেক্ষ বচনের ব্যাপ্যতা। নিরপেক্ষ বচন মানে কটা? 4টে বচন। পূর্বের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি যে চতুর্বর্গ পরিকল্পনায় অ্যারিস্টটল 4টে নিরপেক্ষ বচনের কথা বলেছে, এ, ই, আই এবং ও। এই 4টে বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য আমরা উদাহরণের সাহায্যে এইখানে বুঝে নেব। তাহলে প্রথম আমরা নিচ্ছি সামান্য সদর্থক বচন অর্থাৎ এ বচন। সামান্য সদর্থক অর্থাৎ এ বচন, এ বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য আমরা বুঝে নেব। তাহলে প্রথমে আমরা এ বচনে একটা উদাহরণ নিই। উদাহরণটা কি নেব না, যেমন ধর আমি উদাহরণ নিলাম যে সকল ফুল হয় সুন্দর। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এ বচনের উদাহরণ নিচ্ছি সকল ফুল হয় সুন্দর। তাহলে এই বচনটা এ বচন, সামান্য সদর্থক বচন। এর কটা পদ? 2টো পদ, উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য পদ কি? ফুল। বিধেয় পদ কি? সুন্দর। ফুল পদটা ব্যাপ্য কি না অব্যাপ্য সেটা দেখব, আর সুন্দর পদটা ব্যাপ্য না অব্যাপ্য সেটাও আমরা দেখব। কিভাবে দেখব না ব্যাপ্যতার সংজ্ঞাকে ধরে নিয়ে। ব্যাপ্যতার সংজ্ঞা আমরা বলেছি কখন একটা পদ ব্যাপ্য হবে আর কখন একটা পদ অব্যাপ্য হবে। তাহলে এই যে এই বচনের কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য এটা আমরা বোঝার চেষ্টা করব এই উদাহরণটা দিয়ে। উদাহরণটাই আমরা নিয়েছি সকল ফুল হয় সুন্দর। তাহলে উদ্দেশ্য পদ ফুল। তাহলে ফুল পদের সমগ্র বাক্যার্থ এখানে গ্রহণ করা হয়েছে। আমরা জানি একটা পদ ব্যাপ্য হবে যদি ওই পদের সমগ্র বাক্যার্থ গ্রহণ করা হয়। তাহলে ফুল পদটার সমগ্র বাক্যার্থ গ্রহণ করা হয়েছে। স্যার কী করে বুঝবো? এখানে কতগুলো ফুল সম্পর্কে বলা হয়েছে দেখো না, বলছে সকল ফুল, পৃথিবীতে যত ফুল রয়েছে সেই সমস্ত সংখ্যাটাকে এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ ফুল পদের সমগ্র বাক্যার্থ এখানে গৃহীত হয়েছে। ফুল পদের সমগ্র বাক্যার্থ এখানে গৃহীত হয়েছে, অর্থাৎ এই পৃথিবীতে যত ফুল রয়েছে তাদের সবার সম্পর্কেই বলা হয়েছে। তাহলে ফুল পদটা ব্যাপ্য। ঠিক আছে, এই ব্যাপ্য কোন একটা পদ যখন ব্যাপ্য হবে সেটাকে আমরা বোঝাতে সেই পদটার মাথায় একটা টিক চিহ্ন দিতে পারি, বোঝার খাতিরে, বোঝার জন্য। তাহলে আমি ফুল পদের মাথায় টিক চিহ্ন দিলাম, ফুল পদটা ব্যাপ্য। এরপর দেখো আমার বিধেয় পদকে সুন্দর। তা সুন্দর পদটা স্যার ব্যাপ্য না অব্যাপ্য? না সুন্দর পদটা ব্যাপ্য হয়নি। কেন হয়নি না সুন্দর পদের সমগ্র বাক্যার্থ এখানে গ্রহণ করা হয়নি। কি করে স্যার গ্রহণ করা হয়নি বুঝবো। দেখো সুন্দর মানে কি? সুন্দর একটা পদ, তো ওই পদের মধ্যে কারা রয়েছে? উদ্দেশ্য পদ কে ছিল? ফুল। ফুল পদের মধ্যে কারা রয়েছে না পৃথিবীর সমস্ত ধরনের ফুল রয়েছে। আর বিধেয় পদটা কি? সুন্দর। এই সুন্দর পদের মধ্যে কারা রয়েছে না যা কিছু এই পৃথিবীতে সুন্দর সব রয়েছে ওর মধ্যে। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। ফুল পদের সমগ্র বাক্যার্থ নেওয়া হয়েছে কারণ পৃথিবীতে সমস্ত ফুল সম্পর্কে এখানে বলা হয়েছে। বিধেয় পদ সুন্দরের মধ্যে কারা রয়েছে? পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস এখানে রয়েছে। তাহলে পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস সম্পর্কে কি এখানে বলা হচ্ছে? হচ্ছে না। এখানে সুন্দর কথাটা কার সম্পর্কে প্রযোজ্য হয়েছে? ফুল সম্পর্কে। এখানে শুধুমাত্র ফুল সুন্দর এই কথা বলা হয়েছে। ফুল ছাড়াও অনেক কিছু রয়েছে যেগুলো সুন্দর, কিন্তু এখানে তাদের কথা বলা হয়নি। অর্থাৎ ফুল সুন্দর এই যে বচনটা, এই বচনটা সুন্দর পদের সমগ্র বাক্যার্থ গ্রহণ করা হয়নি। অর্থাৎ যা যা সুন্দর এখানে তাদের সবার কথা বলা হয়নি, তাদের মধ্যে কেবল ফুলের কথা বলা হয়েছে। যেহেতু সুন্দর পদের সমগ্র বাক্যার্থ গ্রহণ করা হয়নি, আংশিক বাক্যার্থ গ্রহণ করা হয়েছে, তাই সুন্দর পদটা অব্যাপ্য। তাহলে আমরা বলতে পারি যে এই বচনের অর্থাৎ সামান্য সদর্থক বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় আর বিধেয় পদ অব্যাপ্য হয়, যে কোনো এ বচন। অর্থাৎ আমরা যে কোনো এ বচনকে আমরা যদি উদাহরণ হিসেবে তুলে ধরি সেখানে আমরা দেখব তার উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে এবং বিধেয় পদ অব্যাপ্য হবে। আমি যদি আরেকটা উদাহরণ নিই, কি উদাহরণ? সকল মানুষই মরণশীল। উদ্দেশ্য পদ কি? মানুষ। কতগুলো মানুষ? সব মানুষ, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্কে এখানে বলা হয়েছে, ব্যাপ্য হলো, টিক দিলাম। বিধেয় পদ কি? মরণশীল। মরণশীলের মধ্যে কারা রয়েছে? পৃথিবীর যারা যারা মরে তারা রয়েছে, কিন্তু এখানে মরণশীল কার সম্পর্কে বলেছে? শুধুমাত্র মানুষ সম্পর্কে। কাজেই মানুষ সম্পর্কে এটা যেহেতু মরণশীল কথাটা সীমাবদ্ধ, তাই মরণশীল পদের সমগ্র বাক্যার্থ এখানে গৃহীত হয়নি। তাহলে আমরা বলতে পারি যে এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। যদিও 3টি ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে এ বচনের উদ্দেশ্য ও বিধেয় দুটো পদই ব্যাপ্য হয়। আবার বলছি, ইন জেনারেল সাধারণভাবে এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য।
কিন্তু তিনটি জায়গা রয়েছে, তিনটি ক্ষেত্র রয়েছে যেখানে এ বচনের দুটো পদই, উদ্দেশ্য বিধেয় দুটো পদই ব্যাপ্য হবে। কোথায় হবে, কিভাবে হবে, আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় এগুলো আসবো। তাহলে এইখানে আমরা শুধু মনে রাখবো এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ঠিক আছে। নেক্সট বচন কি? ই বচন, অর্থাৎ সামান্য নঙর্থক বচন। সামান্য নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য বোঝার জন্য একটা উদাহরণ নিই। উদাহরণটা কি না, আমি নিলাম যে কোনো দেবতা নয় দানব, কোনো দেবতা নয় দানব, এই যে উদাহরণটা আমি নিলাম। বা আরেকটা উদাহরণ নিচ্ছি, কোনো সৈন্য নয় ভীরু। তাহলে কোনো দেবতা নয় দানব বা কোনো সৈন্য নয় ভীরু, যাই নিই না কেন, আমার দুটো পদ পাবো। তাহলে আমার উদাহরণটাকে ফিক্সড করে নিই। আমার উদাহরণটা কি না, কোনো দেবতা নয় দানব, উদ্দেশ্য পদ কি? দেবতা, বিধেয় পদ কি? দানব। উদ্দেশ্য পদে কার কথা বলা হয়েছে? দেবতাদের। কটা দেবতা না, পৃথিবীতে যত দেবতা রয়েছে সবার কথাই বলা হয়েছে। দেখো, কোনো দেবতা নয়, তার মানে এই পৃথিবীতে যত দেবতা রয়েছে তাদের কেউ নয়। তাহলে উদ্দেশ্য পদ সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করেছে, সমস্ত দেবতার কথা বলা হয়েছে, তাই দেবতা পদটা ব্যাপ্য। তাহলে আমরা টিক দিয়ে দিলাম দেবতা পদে। আর বিধেয় পদ কি? বিধেয় পদ হচ্ছে দানব। তাহলে দানব পদ, এখানে দানবটা দেখো, এই যে দানব নয়, কে দানব নয়? দেবতা দানব নয়। দেখো, দেবতা ছাড়াও এমন অনেক কিছু রয়েছে যারা দানব নয়। মানুষ দানব নয়, তাই না? আমরা যদি বলি যে দেবতা ছাড়াও, এখানে কার কথা শুধু বলা হয়েছে যে কে দানব নয়, না শুধু দেবতা দানব নয়। তাই দেবতা দানব নয়, এটা ছাড়াও মানুষও তো দানব নয়। তাহলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, তাহলে এই বচনটার বিধেয় পদ দানব পদটা অব্যাপ্য হবে। কেন? এর সমগ্র ব্যক্তার্থ এখানে গৃহীত হয়নি। আবার বলছি, ই বচন উদ্দেশ্য পদ, এখানে আমি কি নিয়েছি? দেবতা। কতগুলো দেবতা? সমস্ত দেবতা সম্পর্কে বলা হয়েছে, ব্যাপ্য হয়েছে। বিধেয় পদ কি? দানব। কার সম্পর্কে বলেছে? দেবতা সম্পর্কে। কি বলেছে? না দেবতা দানব নয়। আমরা জানি দানব নয় এইটা শুধুমাত্র দেবতার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আরও অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এটা হিসাব মতো অব্যাপ্য হওয়ার কথা, কিন্তু এটা অব্যাপ্য হচ্ছে না, এটাও ব্যাপ্য। এই বচনের এই বিধেয় পদটাও ব্যাপ্য। কেন ব্যাপ্য? না তর্কবিদ্যার নিয়ম অনুসারে ব্যাপ্য। চলে আসছি, ভালো করে ডিটেলসে বলছি। তাহলে এই পদটা বিধেয়, ই বচনের বিধেয় পদটা ব্যাপ্য হলো কেন? না এই বিধেয় পদটা ব্যাপ্য হয়েছে, তর্কবিদ্যার নিয়ম রয়েছে। তর্কবিদ্যার নিয়মটা কি না, বলছে নঙর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। আবার বলছি, তর্কবিদ্যার নিয়ম অনুসারে বলা হয় কোনো একটা বচন যদি নঙর্থক হয় তাহলে তার বিধেয় পদ কি হবে? ব্যাপ্য হবে। বুঝে নাও ভালো করে। তাহলে ই বচনের পুরো নাম কি? সামান্য নঙর্থক। নঙর্থক বচন, তাহলে বিধেয় পদ যেই হবে সে কি হবে? ব্যাপ্য হবে। স্যার এই নিয়মটা কেন, কি জন্য হয়? নঙর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হবে কেন? তা বলছি যে যখন নঙর্থক বচন মানে কি? অস্বীকার করা। তো নঙর্থক বচন আমরা কি করি? উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কোনো কিছু অস্বীকার করি। তাহলে এই যে যখন অস্বীকারটা করা হয়, তো সেই অস্বীকারটা সমগ্র বিধেয় সম্পর্কে করা হয়, অর্থাৎ বিধেয় পদের সমগ্র অংশ সম্পর্কে করা হয়। কিছু অংশ সম্পর্কে অস্বীকার তা নয় কিন্তু। তাহলে সমগ্র বিধেয়কে অস্বীকার করা হয়। আর সমগ্র বিধেয়কে অস্বীকার করা মানে সমগ্র বিধেয়ের ব্যক্তার্থ বা সংখ্যাটাকে নেওয়া। আর সমগ্র ব্যক্তার্থ নেওয়া হলে সেই পদটা কি হয়ে যায়? ব্যাপ্য হয়। আবার বলছি, কোনো একটা বচনে যখন আমরা বিধেয় পদে কাউকে অস্বীকার করি, অস্বীকার করার মানে হচ্ছে সমগ্র বিধেয়টাকে অস্বীকার করা। আর সমগ্র বিধেয় মানে হচ্ছে সমগ্র পরিমাণ বা সংখ্যা, আর সমগ্র পরিমাণ বা সংখ্যা মানে হচ্ছে ব্যাপ্য। যার জন্য বলছেন নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য হবে? বিধেয় পদ ব্যাপ্য হবে। তাহলে আমরা হিসাব মতো দেখলাম এই বচনের উদ্দেশ্য পদ তো এমনিই ব্যাপ্য হয়েছিল, আর বিধেয় পদটাও ব্যাপ্য হয়ে গেল, যেহেতু বিধেয় পদটা নঙর্থক বচন তাই। তাহলে এই বচনের উভয় পদই ব্যাপ্য। নেক্সট বচন কি? আই বচন, পুরো নাম বিশেষ নঙর্থক, বিশেষ সদর্থক। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণটা কি? আমি উদাহরণ নিলাম কোনো কোনো মানুষ হয় স্বার্থপর বা কোনো কোনো ফুল হয় লাল। তাহলে আমি দ্বিতীয় উদাহরণটা যদি এখানে রেখে দিই, কোনো কোনো ফুল হয় লাল। দেখো উদ্দেশ্য পদকে ফুল, বিধেয় পদকে লাল। উদ্দেশ্য পদ ব্যাপ্য না ব্যাপ্য? দেখো সিম্পলি তুমি বুঝতে পারছো, সব উদ্দেশ্য পদ সম্পর্কে যে ফুল, সব ফুল সম্পর্কে বলা হয়নি, শুধুমাত্র কি বলা হয়েছে না কোনো কোনো ফুল। তাহলে ফুল পদের সমগ্র ব্যক্তার্থ যেহেতু এখানে গৃহীত হয়নি, তাই ফুল পদটা অব্যাপ্য। আর লাল, এই লাল পদের মধ্যে কারা রয়েছে? পৃথিবীর যা কিছু লাল সবাই রয়েছে, কিন্তু এখানে লাল পদটা কার সম্পর্কে বলা হয়েছে? শুধুমাত্র ফুল সম্পর্কে। তো
তাহলে লাল পদেরও সমগ্র ব্যক্তার্থ এখানে গৃহীত হয়নি। যেহেতু আই বচনের উদ্দেশ্য এবং বিধেয় দুটো পদেরই সমগ্র ব্যক্তার্থ নেওয়া হয় না, তাই আই বচনের দুটো পদই কি অব্যাপ্য। তাহলে আমরা বলতে পারি যে আই বচনের উভয় পদই অব্যাপ্য। এরপরে আমরা আসছি ও বচনে। ও বচনের পুরো নাম বিশেষ নঙর্থক। বিশেষ নঙর্থক বচন। তাহলে উদাহরণ কি? কোনো কোনো ফুল নয় লাল। উদ্দেশ্য পদকে ফুল, কতগুলো? কিছু, সব নয়। সমগ্র ব্যক্তার্থ নেওয়া হয়নি, আংশিক ব্যক্তার্থ নেওয়া হয়েছে, তাহলে অব্যাপ্য হলো। আর লাল পদটা ব্যাপ্য না অব্যাপ্য হবে? না, ব্যাপ্য হবে। কেন না? দেখো নয় লাল, একটু আগে আমরা কি শিখলাম যে তর্কবিদ্যার নিয়মে বলা হয়েছে কোনো একটা বচন যদি নঙর্থক হয় তাহলে তার বিধেয় পদ ব্যাপ্য হয়। ও বচনের পুরো নাম কি? বিশেষ নঙর্থক। তাহলে ও বচন যেহেতু নঙর্থক তাই বিধেয় পদ কি হবে? ব্যাপ্য হবে। তাহলে যখন আমি বলছি কোনো কোনো ফুল নয় লাল, এর উদ্দেশ্য পদ ফুল অব্যাপ্য, কিন্তু বিধেয় পদ লালটা কি তর্কবিদ্যার নিয়ম অনুসারে ব্যাপ্য। তাহলে কাজে আমরা বলতে পারি যে ও বচনের বিধেয় পদ ব্যাপ্য। এই যে আলোচনাটা আমরা অলরেডি করলাম, চারটে বচন দেখো হয়ে গেছে, এ ই আই এবং ও বচন আমাদের হয়ে গেছে। এই চারটে বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য? না এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনের কোন পদ ব্যাপ্য? না দুটো পদই ব্যাপ্য। আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় এবং ও বচনের উদ্দেশ্যটা অব্যাপ্য, বিধেয় পদটা ব্যাপ্য। যে এই যে আলোচনাটা, এই ব্যাপ্যতাটাকে মনে রাখার জন্য একটা তর্কবিদ্যা একটা শব্দের প্রচলন রয়েছে। সেই শব্দটা হচ্ছে অ্যাশে বিনপ। নিরপেক্ষ বচনের যে চারটে বচন, সেই চারটে বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটাকে সহজে মনে রাখার জন্য, স্মরণে রাখার জন্য একটা শব্দের কথা বলা হয়। সেই শব্দটা কি না অ্যাশে বিনপ। উচ্চারণটা অ্যাশে বিনপ। স্পেলিংটা কি, বানানটা কি? ASEBINOP, অ্যাশে বিনপ। লেখাটাও দেখো একটু বিদঘুটে টাইপের হয়। যখন তোমরা লেখাটা দেখবে এটা বড় হাতের, তারপরে এসটা ছোট হাতের, আবার ইটা বড় হাতের, আইটা ছোট হাতের, সরি ইটা বড় হাতের, বিটা ছোট হাতের, আবার দেখো আইটা বড় হাতের, তার পাশে এনটা ছোট হাতের, আর শেষে ওটা বড় হাতের, শেষে পাশে পিটা যেটা সেটা ছোট হাতের। তাহলে অ্যাশে বিনপ এই লেখাটার প্যাটার্নটা আমরা দেখবো বড় অক্ষরের যেগুলো সেগুলো হচ্ছে সব বচন, এ ই আই এবং ও। আর তার পাশে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কি না এর পাশে কি দেওয়া হয়েছে? এস। এর পাশে দেখো দেওয়া হয়েছে এস। এর পাশে যে এসটা দেওয়া হয়েছে ওই এস এর মানে হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বচনের কোন পদ ব্যাপ্য হয়? উদ্দেশ্য, সাবজেক্ট, ওই জন্য এর পাশে এস। ই এর পাশে দেখো বি রয়েছে। ই বচনের কোন পদ ব্যাপ্য হয়? উভয় পদ, দুটো পদই ব্যাপ্য হয়। যার জন্য বি এর পাশে, ই এর পাশে দেখো বি রয়েছে। বি মানে হচ্ছে বোথ, উভয় পদ। তারপরে দেখো আই বচনের পাশে রয়েছে এন। এন মানে নান, কোনোটাই নয়। আই বচনের কোনো পদই ব্যাপ্য হয় না। আর ও বচনের পাশে দেওয়া রয়েছে পি, অর্থাৎ ও বচনের প্রেডিকেট বা বিধেয় পদ ব্যাপ্য হয়। তাহলে এই যে অ্যাশে বিনপ, এটাকে সংক্ষিপ্তভাবে আমরা মনে রাখতে পারবো কোন বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম পদের ব্যাপ্যতা, এই পদের ব্যাপ্যতা আলোচনার যে সারমর্ম, সেই সারমর্মকে আমরা যদি তুলে ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, ই বচনের উভয় পদই ব্যাপ্য, আই বচনের কোনো পদ ব্যাপ্য নয় এবং ও বচনের বিধেয় পদ ব্যাপ্য। এই আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যাপ্যতার দুটো নিয়ম বের হয়। এই যে আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যাপ্যতার দুটো নিয়ম বের হয়। ব্যাপ্যতার দুটো নিয়ম কি কি না দেখো, নিয়মটা হচ্ছে একটা গুণগত আর একটা হচ্ছে পরিমাণগত। গুণগত নিয়ম আর পরিমাণগত নিয়ম। তাহলে আমরা এই গুণগত নিয়ম আর পরিমাণগত নিয়মটাকে সহজেই বুঝে নিতে পারবো যদি আমরা আমাদের খাতার মধ্যে একটা ছক করে নিই। ছকটা কেমন না, এ লিখবো, একটা লাইন টেনে দেবো, এসপি উদ্দেশ্য বিধেয়, এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য, এস এর টিক দেব, বিধেয়টা অব্যাপ্য, পি এর মাথায় ক্রস দিয়ে দেবো। ঠিক ই বচনের একটা লাইন টানবো, তার এসপি দুটোতেই টিক দিয়ে দেবো যেহেতু দুটো পদ ব্যাপ্য। আই বচনের দেখো এসপি একটা লাইন টেনে দুটো এসপি লিখবো, দুটোতেই ক্রস দেবো, দুটো অব্যাপ্য। আর ও বচনের উদ্দেশ্যটাতে ক্রস দেবো, বিধেয়টাতে টিক দেবো। এইভাবে যদি আমরা একটা রাফ ওয়ার্ক করে নিই, এ ই আই এবং ও, এইভাবে যদি আমরা করে নিই তাহলে আমরা এই ব্যাপ্যতার নিয়ম বা অব্যাপ্যতার যে নিয়ম সেই নিয়মটা সহজেই বুঝতে পারবো। তাহলে স্যার কীভাবে বুঝবো না, এই চারটে লাইন টেনে আমরা যখন এ ই আই ও বচনগুলোর কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য টিক ক্রস দিয়ে করে নেবো, নিয়ে তারপরে আমরা দেখবো। তাহলে ব্যাপ্যতার যখন নিয়ম তোমাকে বলবে, যখন বলবে ব্যাপ্যতার নিয়ম বের করো, তখন তোমাকে দেখতে হবে চারটে বচনের ব্যাপ্য হচ্ছে কোন কোন পদ। আবার বলছি,
যখন তোমাকে বলবে ব্যাপ্যতার নিয়ম বের করো তখন তোমাকে দেখতে হবে ব্যাপ্য পদ, আর যখন বলবে অব্যাপ্যতার নিয়ম বের করো তখন তোমাকে দেখতে হবে অব্যাপ্য পদ। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে দেখব যে চারটে বচনের মধ্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন কোন বচনের। যে চারটে বচন এ, ই, আই, ও, এই চারটে বচনের মধ্যে উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয় কোন কোন বচনের। সিম্পলি আমরা পেয়ে যাব এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় আর ই বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়। আয়ের তো কোনোটাই হয় না, ও এর উদ্দেশ্য ব্যাপ্য হয় না। তাহলে কোন দুটো বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হচ্ছে না এ বচন আর ই বচন। ভালো করে বোঝার চেষ্টা করো, এ বচন আর ই বচন। তাহলে এ বচনের পুরো নাম দেখো সামান্য সদর্থক আর ই বচনের পুরো নাম হচ্ছে সামান্য নঙর্থক। তাহলে এ আর ই দুটোরই উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর দুটোরই নামের মধ্যে দেখো মিল রয়েছে কি সামান্য, দুটোই সামান্য। একটা সদর্থক একটা নঙর্থক ঠিকই, কিন্তু দুটোই কি সামান্য। তাহলে আমরা সহজে বলতে পারি যে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। এটা একটা নিয়ম বেরিয়ে আসলো। আমি প্রথমেই কি বললাম যে চারটে বচনের ওই লাইন টেনে আমরা টিক ক্রস দেওয়ার পর প্রথমে আমরা দেখব উদ্দেশ্য পদ ব্যাপ্য কোন কোন বচনের। আমরা দেখতে পাবো এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এ আর ই এর মধ্যে মিল কি রয়েছে না দুটোই সামান্য। তাহলে আমরা বলতেই পারি যে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এই সামান্যটা গুণ না পরিমাণ? পরিমাণ। তাহলে এই নিয়মের নাম হবে পরিমাণগত নিয়ম। এই নিয়মটার নাম হবে পরিমাণগত নিয়ম। ঠিক আছে? ব্যাপ্যতার পরিমাণগত নিয়মটা কি দাঁড়ালো না সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এরপর দেখো বিধেয় পদ ব্যাপ্য কোন কোন বচনের খোঁজো। চারটে বচনের মধ্যে বিধেয় ব্যাপ্য কোন কোন বচনের। দেখো ই বচনের বিধেয় পদ ব্যাপ্য আমরা জানি, আর ও বচনের বিধেয় পদ ব্যাপ্য। ই আর ও, ই এর পুরো নাম সামান্য নঙর্থক আর ও এর পুরো নাম হচ্ছে বিশেষ নঙর্থক। তাহলে দুটোর মধ্যে মিল কি, একটা সামান্য একটা বিশেষ, কিন্তু দুটোই নঙর্থক। তাহলে আমরা দেখলাম যে বলতে পারি যে নঙর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য। আমরা সহজে বলতে পারি যে নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য হবে, বিধেয় পদ ব্যাপ্য হবে। নঙর্থক বচনের বিধেয়। আর নঙর্থকটা কি গুণ না পরিমাণ? গুণ। তাহলে নঙর্থক বচন যেহেতু গুণ তাই নিয়মটা হবে গুণগত নিয়ম। তাহলে ব্যাপ্যতার দুটো নিয়ম, একটা গুণগত একটা পরিমাণগত। পরিমাণগত নিয়ম হচ্ছে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর গুণগত নিয়ম হচ্ছে নঙর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য। এই যে ব্যাপ্যতার নিয়ম, এই ব্যাপ্যতার নিয়মটাকে ধরে অব্যাপ্যতারও নিয়ম আমরা বের করে নিতে পারবো। দেখো তাহলে আমরা অব্যাপ্যতার নিয়ম কটা হবে, দুটোই হবে। তাহলে অব্যাপ্যতার নিয়মে আমি আগেই বলেছি অব্যাপ্যতার নিয়ম বের করবো কি ধরে, ব্যাপ্য পদ ধরে না অব্যাপ্য পদ ধরে? অব্যাপ্য ধরে। তাহলে চারটে বচনের মধ্যে উদ্দেশ্য পদ অব্যাপ্য কোন কোন বচনে দেখো। উদ্দেশ্য পদ অব্যাপ্য হচ্ছে আই আর ও এর, আই আর ও বচনের। তাহলে আই আর ও বচনের মধ্যে দুটোরই পুরো নাম কি, একটা হচ্ছে বিশেষ সদর্থক একটা বিশেষ নঙর্থক, দুটোই কিন্তু বিশেষ, আর দুটোরই উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে আমরা বলতেই পারি বিশেষ বচনের কি উদ্দেশ্য পদ অব্যাপ্য। আমরা বলতেই পারি বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর বিশেষটা কি, গুণ না পরিমাণ? পরিমাণ। তাহলে এটা পরিমাণগত নিয়ম কি দাঁড়ালো না অব্যাপ্যতার পরিমাণগত নিয়ম অনুসারে আমরা বলতে পারি বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। এরপর বিধেয় পদ অব্যাপ্য কোন কোন বচনের খোঁজো। বিধেয় পদ অব্যাপ্য, তাহলে বিধেয় পদ অব্যাপ্য হচ্ছে তোমার এ বচন আর একটা হচ্ছে আই বচন, এ আর আই। তাহলে এই দুটো বচনের বিধেয় পদ কি অব্যাপ্য। এই বচনের পুরো নাম সামান্য সদর্থক, আই বচনের পুরো নাম হচ্ছে বিশেষ সদর্থক। তাহলে দুটোর মধ্যে মিল কি, সদর্থক। তাহলে আমি বলতে পারি যে সদর্থক বচনের বিধেয় পদ কি হয়, অব্যাপ্য হয়। আর সদর্থকটা কি, গুণ। তাহলে আমার দুটো নিয়ম দাঁড়ালো, একটা গুণগত একটা পরিমাণগত। গুণগত নিয়মটাই অব্যাপ্যতার গুণগত নিয়ম কি না সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য, আর পরিমাণগত নিয়ম হচ্ছে সামান্য বচন বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। ঠিক আছে, এটাই হচ্ছে পদের ব্যাপ্যতার চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এর মধ্যে আর কিছু নতুন নেই। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এখান থেকেও তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে। পরীক্ষার প্রশ্ন কি আসে না দেখো, আমাদের 8 নম্বরের যে 5টা প্রশ্ন লিখতে হবে তার প্রথম যে প্রশ্ন সেই প্রশ্ন লেখা আকারেও আসে, লজিক আকারেও আসে। তাই লেখা আকারে আসলে কি আসতে পারে, আমি আগের ক্লাসে বলেছি যে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা আলোচনা করে, এটা আসতে পারে। আবার কি আসতে পারে, গুণ কি, পরিমাণ কি, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা আলোচনা করে, এটাও আসতে পারে। এর সাথে আরেকটা যে অথবাদি এটাও আসতে পারে, সেটা কি না পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। ঠিক আছে, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো 2 নাম্বার, আর নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য উদাহরণ সহযোগে আলোচনা করো। মানে চারটে বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে। এটাও আসতে পারে 2 + 6।
তাহলে আমি আগেও বললাম যে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা হচ্ছে তর্কবিদ্যার দ্বিতীয় চ্যাপ্টারে বচন রয়েছে। প্রথম চ্যাপ্টার তো আমরা আগেই বলেছি যে আমরা শেষের দিকে আলোচনায় আসবো। তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে যে বচন চ্যাপ্টার আলোচনা করছি তার শেষ অংশ হচ্ছে এই পদের ব্যাপ্যতা। তাহলে এই যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে 8 নাম্বার একটা প্রশ্ন অবশ্যই থাকছে, শিওর থাকবেই। তাহলে একটা লেখা থাকবে অথবা দিয়ে একটা লজিকের প্রশ্ন দেবে। যদি লেখা প্রশ্ন থাকে তাহলে কি আসতে পারে, ওই যে বললাম যে চতুর্বর্গ পরিকল্পনা আসতে পারে, আর এইদিকে আসতে পারে কোন বচনে কোন পদ ব্যাপ্য উদাহরণ সহ ব্যাখ্যা করো আসতে পারে। তাহলে লজিক যদি আসে তাহলে স্যার কি আসবে না, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি লজিক যদি আসে 4টে বাক্য দেবে, বচনে রূপান্তর করে তাদের গুণ পরিমাণ উল্লেখ করতে হবে। 4টে তোমাকে বাক্য দেবে, সেই বাক্যগুলোকে বচনে রূপান্তর করতে হবে, বচনে রূপান্তর করার পর তার গুণ পরিমাণ উল্লেখ করতে হবে। তো সেই গুণ পরিমাণ উল্লেখ করে তুমি এক একটাতে 2 নাম্বার করে, অথবা কি থাকতে পারে না 4টে বাক্য দেবে, তাদের বচনে রূপান্তর করে বলবে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা বলো। এটাও লজিক। তাহলে এটা দিতে পারে, গুণ পরিমাণ উল্লেখ করতেও বলতে পারে, আবার তোমার ব্যাপ্য অব্যাপ্য পদও উল্লেখ করতে পারে। দেখো 2020 সালের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এসেছিল নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ লেখো। তার সঙ্গে দিয়েছিল পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি। দেখো পদের ব্যাপ্যতা কাকে বলে বললে, তারপরে 4টে বচন, এ বচনের কোন পদ ব্যাপ্য কেন, কোন পদ ব্যাপ্য কেন সেটা দিলে উদাহরণ দিয়ে, তারপর ই, তারপর আই, তারপর ও, এই 4টে আলোচনা করলে এক নাম্বার করে 4টে 4 নাম্বার থাকবে। তারপরে 2 নাম্বার কি পদের ব্যাপ্যতার নিয়ম, ব্যাপ্যতার 2টো নিয়ম, একটা গুণগত নিয়ম একটা পরিমাণগত নিয়ম। তাহলে এইভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন হিসাবে পদের ব্যাপ্যতা আসতে পারে, প্রশ্ন হিসাবে লেখা প্রশ্ন হিসেবেও আসতে পারে, আর লজিকে থাকতেই পারে। আমি বলেছি তোমাদের বাক্যকে বচনে রূপান্তর, তোমাকে যেমন ধরো দিল যে সিংহ মাংসাশী প্রাণী, তো তুমি বচন করলে। এখানে দেখো বচন করার সময় তোমাকে পরিষ্কার দেখতে হবে যে বচনের রূপ লিখলে এখানে যেহেতু বিশেষ কোনো নিয়ম নেই, তাহলে আমি প্রথমে কি করব, পরিমাণের জায়গা রেখে দেবো, উদ্দেশ্যকে সিংহ, হয় না নয় হয়, বিধেয়কে মাংসাশী, কি দাঁড়ালো সিংহ হয় মাংসাশী। কোন বচন, হয় দিয়ে কি কি বচন হয়, সকল হয় আর কোনো কোনো হয়। আমরা জানি সব সিংহই মাংসাশী হয়, তাহলে সকল দিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো, বচনটা কি দাঁড়ালো, এ বচন, সকল সিংহ হয় মাংসাশী। নিচে কি লিখবো, যেহেতু এ বচন আমরা জানি এ বচনের কোন পদ ব্যাপ্য হয়, নিচে লিখবো এই বচনটির উদ্দেশ্য পদ সিংহ ব্যাপ্য আর বিধেয় পদ মাংসাশী অব্যাপ্য। তাহলে এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়। আবার যদি ই বচন হতো তাহলে আমরা লিখতাম এই বচনটির উদ্দেশ্য অমুক এবং বিধেয় অমুক উভয় পদই ব্যাপ্য। যদি আই বচন হতো তাহলে আমরা কি লিখতাম না এই বচনটির উদ্দেশ্য পদ অমুক এবং বিধেয় পদ অমুক উভয়ই অব্যাপ্য। যদি ও বচন হতো আমরা কি লিখতাম না এই বচনটির উদ্দেশ্য পদ অমুক অব্যাপ্য, বিধেয় পদ অমুক ব্যাপ্য। তাহলে এইখানেও তোমাদের 2 নাম্বার করে থাকবে, এই 2 নাম্বার করে করলেই তোমাদের এখানে 8 নাম্বার সহজেই পেয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আজকে যেটা আলোচনা শেষ করলাম, এই চ্যাপ্টারটাও আমাদের শেষ হয়ে গেল। তাহলে চ্যাপ্টারটার মধ্যে আলোচ্য বিষয় আমরা সেই যুক্তিবিদ্যা কাকে বলে সেখান থেকে শুরু করেছিলাম। তাহলে সেখান থেকে আমরা শুরু করে আজকে পদের ব্যাপ্যতায়, পদের ব্যাপ্যতার নিয়ম, ব্যাপ্যতার নিয়মে আমরা শেষ করলাম। তাহলে আমাদের এইখানে পরিষ্কার মনে রাখতে হবে লজিক পোর্শন হচ্ছে 2 জায়গায়, বচন করে গুণ পরিমাণ আর বচন করে ব্যাপ্য অব্যাপ্য বের করা। লেখা প্রশ্ন আমরা অ্যাটেম্প করবো না, তবুও লেখা প্রশ্নগুলোকে লেখার চেষ্টা করব, কারণ এমনও হতে পারে যে কোনো বছর দুটোই অল্টারনেটিভ যে প্রশ্ন সেটা একটা লজিক না দিয়ে দুটোই লেখা প্রশ্ন দিয়ে দিল, গত 1 বছরে এসেছিল বিগত বছরে। তাহলে আমরা লেখাটাও সহজভাবে করে নেব, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রথমে আমরা লজিকটা বুঝে নিই যে লজিকটা কীভাবে করব সেটা, তারপরে আমরা লেখাটা তো নিজে লিখতে পারবো, যেটা তুমি বুঝবে সেটাই লিখবে, আমি সেটাও দেখিয়ে দেবো তোমাদের। আপাতত আমাদের এই যে ক্লাস, এই ক্লাসটা এখানেই শেষ করছি। আর তোমরা এই ক্লাসের মধ্যে থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা জিনিসটা কি, তার কোন পদ ব্যাপ্য হয়, কেন হয়, কেন অব্যাপ্য হয় এটা দেখবে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা ব্যাপ্যতার নিয়মগুলোকেও মনে রাখবে। এইভাবে যদি তোমরা করো, আশা করছি তোমাদের এই চ্যাপ্টার থেকে 8 নাম্বারের মধ্যে 8-এ 8 তোমরা লজিকে পেয়ে যেতে পারো। লেখা প্রশ্ন যদি অ্যাভয়েড করি, লেখা প্রশ্নতেও 8-এ 8 পাওয়া যাবে, কিন্তু লিখতে হবে অনেক। আর আমরা যেহেতু লজিকের আমাদের এটা লজিক, বাকি সব সাবজেক্টে মুখস্থ করতে হবে। এই একটা সাবজেক্ট যেখানে অল্প লিখে বেশি নাম্বার পাওয়া যেতে পারে, অতএব এখানে 100% নাম্বার পাওয়ার জন্য, অর্থাৎ ফুল মার্কস স্কোর করার জন্য লজিক পোর্শনটাতে আমরা বেশি গুরুত্ব দেবো। আর সেই লজিক পোর্শন তুমি কিছুদিন প্র্যাকটিস করা, প্রথম তোমার হেজিটেশন হবে, দ্বিধাবোধ হবে, আটকাবে, কিছুদিন করো, দেখবে আস্তে আস্তে তোমরা লজিকে এক্সপার্ট হয়ে যাবে। এবং তোমাদের যে সমস্যা, ছোটোখাটো সমস্যাগুলো, সেগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং যখন আমাদের বিদ্যালয় খুলবে তখন আমরা এগুলো নিয়ে হাতে কলমে, তো এমনি আমি এই ভিডিওর মধ্যে দিচ্ছি,
তারপরেও সেখানে তোমাদের সাক্ষাতে সমস্ত যে সমস্যা সেগুলোরও সমাধান আশা করি করে দিতে পারবো। ততদিন পর্যন্ত ভালো থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততদিনের জন্য গুড বাই।